ক্ষুধার রাজা জুয়েল ভাই। কলাপাতার সেই ঐতিহাসিক ভোজ। গ্রামের নাম শান্তিনগর হলেও জুয়েল ভাই যখন দুপুরের খাবারের টেবিলে বসেন তখন সেখানে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায়। জুয়েল ভাই মানুষটা সাদাসিধে, কিন্তু তার পেটের ভেতরকার খিদেটা মোটেও সাদাসিধে নয়। এলাকার লোক মুখে মুখে তাকে বলে ভোজন সম্রাট, আর জুয়েল ভাইয়ের একটাই কথা, পেটে ছেলে তবেই তো পিঠে সইবে। প্রস্তুতির সেই মাহেন্দ্রক্ষণ। সেদিন ছিল শুক্রবার। সকাল থেকেই জুয়েল ভাইয়ের মনটা একটু উড়ু উড়ু। বাজারে গিয়ে বেছে বেছে সবচেয়ে বড় রুই মাছটা আর 1 ডজন লেবু কিনে আনলেন। রান্নাঘর থেকে যখন ভাজা মাছ আর সরিষার তেলের ভর্তার ঘ্রাণ বের হচ্ছিল, তখন জুয়েল ভাইয়ের নাকে সেই সুগন্ধ তীরের মতো গিয়ে বিঁধল। তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি ঘোষণা করলেন, আজ ঘরের ভেতরে দমবন্ধ পরিবেশে খাবেন না, খাবার খাবেন প্রকৃতির মাঝে, নিজের হাতের লাগানো সবজি বাগানের পাশে, যেন খাবারের প্রতিটি দানার সাথে মাটির ঘ্রাণ মিশে থাকে। 2. রণক্ষেত্রের সাজসজ্জা। সবজি বাগানের পাশে একটা পুরনো কাঠের তক্তা দিয়ে টেবিল বানানো হলো। জুয়েল ভাইয়ের জন্য কোনো সিরামিকের থালা নয়, বাগান থেকে কেটে আনা হলো পেল্লা সাইজের এক কলাপাতা। কলাপাতাটা যখন ধুয়ে পরিষ্কার করে বিছানো হলো, রোদে সেটা চকচক করছিল। জুয়েল ভাই খালি গায়ে গামছা পরে বসলেন। এটিই তার ভোজন সজ্জা। তার মতে, শরীরে কাপড় যত কম থাকবে, বাতাসের সাথে সাথে ভাতও তত বেশি নামবে। সামনের কলাপাতায় স্তূপ করে রাখা হলো ধোঁয়া ওঠা গরম ভাত। সেই ভাতের পাহাড়ের সামনে জুয়েল ভাই যেন এক অতন্দ্র প্রহরী। 2. পদের সমাহার ও যুদ্ধের শুরু। থালার একদিকে রাখা হলো লাল টকটকে শুকনা মরিচ দিয়ে মাখানো ভর্তা, আরেক কোণে সবুজ শাকভাজি, যা একদম বাগান থেকে তুলে আনা। পাশে রাখা হলো কড় করে করে ভাজা এক টুকরো মাছ আর এক ফালি সুগন্ধি লেবু। জুয়েল ভাই প্রথম লোকমাটা নিলেন, লেবুটা চিপে ভাতের উপর দিলেন, আর সেই সুগন্ধে তার চোখ দুটো অর্ধেক বুজে এলো। মরিচ আর ভর্তা দিয়ে ভাতটা যখন চটকালেন, তার হাতের আঙুলের ভাগ দিয়ে যেন শিল্পের ছোঁয়া বের হচ্ছিল। প্রথম বিশাল লোকমাটা মুখে দিয়েই তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এই স্বাদের কাছে তো 5 স্টার হোটেলের পিৎজা বার্গারও নস্যি। 4. মাঝপথের সেই গতিবেগ। মিনিট 5 যেতে না যেতেই দেখা গেল ভাতের পাহাড়টা দ্রুত সমতল ভূমিতে পরিণত হচ্ছে। জুয়েল ভাইয়ের খাওয়ার স্টাইল দেখে মনে হয় তিনি যেন কোনো ধ্যানে মগ্ন। আশেপাশের শিম গাছ আর পেঁয়াজ কলিরা বাতাসের সাথে দুলে দুলে তার এই মহাযজ্ঞ দেখছিল। মাঝখানে একবার তিনি থামলেন, পাশে থাকা লাল বালতি থেকে এক ঢোক পানি খেয়ে নিলেন। না, তৃষ্ণার জন্য নয়, বরং গলার পথটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য, যাতে পরবর্তী রাউন্ডের খাবারগুলো আরও দ্রুত গতিতে নামতে পারে। জুয়েল ভাইয়ের কাছে খাওয়াটা কেবল বেঁচে থাকা নয়, এটা একটা ইবাদত, একটা সাধনা। শেষ লোকমা ও বিজয়ীর হাসি। খাওয়ার একদম শেষ পর্যায়ে তিনি শাকের সাথে ভাতের শেষ অংশটুকু মেখে নিলেন। কলাপাতার গায়ে তখন আর কোনো ভাতের দানা অবশিষ্ট নেই। এমনভাবে তিনি কলাপাতাটা পরিষ্কার করেছেন যে দূর থেকে দেখলে মনে হবে পাতাটা কেবলই ধোয়া হয়েছে। শেষের সেই মাছের কাঁটাটা যখন তিনি আয়েশ করে চিবোচ্ছিলেন, তখন তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল। পেটটা একটু ফুলে উঠেছে ঠিকই, কিন্তু জুয়েল ভাইয়ের চোখে তখনও যুদ্ধের জয়ের আভা। উপসংহার। খাওয়ার শেষে তিনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকের মতো শান্তি আর কোনোদিন পাইনি জানো। এই বলে যখন তিনি উঠে দাঁড়ালেন, তখন তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল আজকের এই ঐতিহাসিক ভোজের কথা শান্তিনগরের মানুষ বহুদিন মনে রাখবে। জুয়েল ভাই হয়তো কাল আবার অন্য কোনো মেনু নিয়ে বসবেন, কিন্তু এই কলাপাতার ভোজনটা যেন এক মহাকাব্য হয়ে রইল। ক্ষুধার রাজা জুয়েল ভাই। কলাপাতার সেই ঐতিহাসিক ভোজ। গ্রামের নাম শান্তিনগর হলেও জুয়েল ভাই যখন দুপুরের খাবারের টেবিলে বসেন তখন সেখানে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায়। জুয়েল ভাই মানুষটা সাদাসিধে, কিন্তু তার পেটের ভেতরকার খিদেটা মোটেও সাদাসিধে নয়। এলাকার লোক মুখে মুখে তাকে বলে ভোজন সম্রাট, আর জুয়েল ভাইয়ের একটাই কথা, পেটে ছেলে তবেই তো পিঠে সইবে। 1. প্রস্তুতির সেই মাহেন্দ্রক্ষণ। সেদিন ছিল শুক্রবার। সকাল থেকেই জুয়েল ভাইয়ের মনটা একটু উড়ু উড়ু। বাজারে গিয়ে বেছে বেছে সবচেয়ে বড় রুই মাছটা
আর 1 ডজন লেবু কিনে আনলেন। রান্নাঘর থেকে যখন ভাজা মাছ আর সরিষার তেলের ভর্তার ঘ্রাণ বের হচ্ছিল, তখন জুয়েল ভাইয়ের নাকে সেই সুগন্ধ তীরের মতো গিয়ে বিঁধল। তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি ঘোষণা করলেন, আজ ঘরের ভেতরে দমবন্ধ পরিবেশে খাবেন না, খাবার খাবেন প্রকৃতির মাঝে, নিজের হাতের লাগানো সবজি বাগানের পাশে, যেন খাবারের প্রতিটি দানার সাথে মাটির ঘ্রাণ মিশে থাকে। 2. রণক্ষেত্রের সাজসজ্জা। সবজি বাগানের পাশে একটা পুরনো কাঠের তক্তা দিয়ে টেবিল বানানো হলো। জুয়েল ভাইয়ের জন্য কোনো সিরামিকের থালা নয়, বাগান থেকে কেটে আনা হলো পেল্লা সাইজের এক কলাপাতা। কলাপাতাটা যখন ধুয়ে পরিষ্কার করে বিছানো হলো, রোদে সেটা চকচক করছিল। জুয়েল ভাই খালি গায়ে গামছা পরে বসলেন। এটিই তার ভোজনসজ্জা। তার মতে, শরীরে কাপড় যত কম থাকবে, বাতাসের সাথে সাথে ভাতও তত বেশি নামবে। সামনের কলাপাতায় স্তূপ করে রাখা হলো ধোঁয়া ওঠা গরম ভাত। সেই ভাতের পাহাড়ের সামনে জুয়েল ভাই যেন এক অতন্দ্র প্রহরী। 2. পদের সমাহার ও যুদ্ধের শুরু। থালার একদিকে রাখা হলো লাল টকটকে শুকনা মরিচ দিয়ে মাখানো ভর্তা, আরেক কোণে সবুজ শাকভাজি, যা একদম বাগান থেকে তুলে আনা। পাশে রাখা হলো কড়কড়ে করে ভাজা এক টুকরো মাছ আর এক ফালি সুগন্ধি লেবু। জুয়েল ভাই প্রথম লোকমাটা নিলেন, লেবুটা চিপে ভাতের উপর দিলেন, আর সেই সুগন্ধে তার চোখ দুটো অর্ধেক বুজে এলো। মরিচ আর ভর্তা দিয়ে ভাতটা যখন চটকালেন, তার হাতের আঙুলের ভাগ দিয়ে যেন শিল্পের ছোঁয়া বের হচ্ছিল। প্রথম বিশাল লোকমাটা মুখে দিয়েই তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এই স্বাদের কাছে তো 5 স্টার হোটেলের পিৎজা বার্গারও নস্যি। 4. মাঝপথের সেই গতিবেগ। মিনিট 5 যেতে না যেতেই দেখা গেল ভাতের পাহাড়টা দ্রুত সমতল ভূমিতে পরিণত হচ্ছে। জুয়েল ভাইয়ের খাওয়ার স্টাইল দেখে মনে হয় তিনি যেন কোনো ধ্যানে মগ্ন। আশেপাশে শিম গাছ আর পেঁয়াজ কলিরা বাতাসের সাথে দুলে দুলে তার এই মহাযজ্ঞ দেখছিল। মাঝখানে একবার তিনি থামলেন, পাশে থাকা লাল বালতি থেকে এক ঢোক পানি খেয়ে নিলেন। না, তৃষ্ণার জন্য নয়, বরং গলার পথটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য, যাতে পরবর্তী রাউন্ডের খাবারগুলো আরও দ্রুত গতিতে নামতে পারে। জুয়েল ভাইয়ের কাছে খাওয়াটা কেবল বেঁচে থাকা নয়, এটা একটা ইবাদত, একটা সাধনা। শেষ লোকমা ও বিজয়ীর হাসি। খাওয়ার একদম শেষ পর্যায়ে তিনি শাকের সাথে ভাতের শেষ অংশটুকু মেখে নিলেন। কলাপাতার গায়ে তখন আর কোনো ভাতের দানা অবশিষ্ট নেই। এমনভাবে তিনি কলাপাতাটা পরিষ্কার করেছেন যে দূর থেকে দেখলে মনে হবে পাতাটা কেবলই ধোয়া হয়েছে। শেষের সেই মাছের কাঁটাটা যখন তিনি আয়েশ করে চিবোচ্ছিলেন, তখন তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল। পেটটা একটু ফুলে উঠেছে ঠিকই, কিন্তু জুয়েল ভাইয়ের চোখে তখনও যুদ্ধের জয়ের আভা। উপসংহার। খাওয়ার শেষে তিনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকের মতো শান্তি আর কোনোদিন পাইনি জানো। এই বলে যখন তিনি উঠে দাঁড়ালেন, তখন তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল আজকের এই ঐতিহাসিক ভোজের কথা শান্তিনগরের মানুষ বহুদিন মনে রাখবে। জুয়েল ভাই হয়তো কাল আবার অন্য কোনো মেনু নিয়ে বসবেন, কিন্তু এই কলাপাতার ভোজনটা যেন এক মহাকাব্য হয়ে রইল।